ইরানে হামলা থামাতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে একথা জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরানের পরমাণু হুমকি অবসানের আগ পর্যন্ত হামলা চলবে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই ইরান কূটনৈতিক ও পরমাণু আলোচনায় বসবে বলে জানিয়েছে তেহরান। ইরান পরমাণু তৈরি করছে এমন প্রমাণ নেই। তুলসী গ্যাবার্ডের এই তথ্য ভুল আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে এই যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না, এই বিষয়টি ট্রাম্প মানছে না, তো তার এই ধারণা থেকে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো কিছু অনুমান করা যায় কিনা? আপনার প্রশ্নটি যদি আরেকবার করতেন। জি ডক্টর ফরিদুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে ইরান এই যে পরমাণু অস্ত্র তৈরি করছে না এবং এই তথ্যটা ট্রাম্প মানছে না, তো তার এই ধারণা থেকে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো কিছু অনুমান করা যায় কিনা? না, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাম্পের পদক্ষেপ সম্পর্কে যেটি অনুমান করা যাচ্ছে, ট্রাম্প আসলে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করছে কি না করছে তার থেকে বড় বিষয়টি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষেত্রে যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে ইরানের উপর আঘাত করা। এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং কূটনৈতিক আলোচনা যেটি চলছে, চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ইসরায়েল যে হামলাটি করেছে, এই হামলাটির মধ্য দিয়ে এটি প্রমাণ করে যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের সরকারের যে প্রতিনিধিদের যে আলোচনা চলছিল, সেই আলোচনার মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বারের জন্য এই কথাটি উচ্চারণ করা হয়নি যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে, বরং তারা যে বিষয়টি একমত পোষণ করেছে এবং সেটি ইরানের পক্ষ থেকে রাগঢাক করা হয়নি যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিটি প্রক্রিয়াধীন ছিল। এই কর্মসূচিটি যেন আরো এগিয়ে নেওয়া না হয় এবং যেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করার দিকে ঝুঁকে না পড়ে, সেদিকে ছিল মূল উদ্দেশ্য। এখন যে বিষয়টি আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগে থেকে এক ধরনের মাইন্ডসেট করা ছিল যে ইরানে তারা হামলা করবে। ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন থেকে তিনি এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিলেন এবং আলোচনার নামে ইসরায়েল যে হামলাটি করে বসছে, এই হামলার মধ্য দিয়ে মূলত যে বিষয়টি এখানে প্রতীয়মান হয় যে ইরানের যে বর্তমান যে সক্ষমতা রয়েছে পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষেত্রে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি যেটি আছে সেটিকে বাধাগ্রস্ত করা এবং সেই জায়গায় আঘাত করে ইরান যেন ফার্দার প্রসিড করতে না পারে এই জায়গাটিতে, সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই লক্ষ্যে তিনি যেটি করেছেন, তিনি 2 সপ্তাহ সময় নিয়েছেন এবং সার্বিক দিক বিশ্লেষণ করে যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিটি কম থাকবে, সেই ক্ষেত্রে হয়তো আক্রমণের দিকে যাবেন কিংবা যাবেন না সেরকম একটি বিষয়। তবে আমরা বর্তমান সময়ে আন্তর্জাতিক মধ্যস্থতা এবং আন্তর্জাতিক সম্পর্কে এইসব বিষয় নিয়ে যে ধরনের কর্মকাণ্ড বা তৎপরতা লক্ষ্য করছি, ডোনাল্ড ট্রাম্পের জন্য ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি ইরানে হামলা করাটা একটু কঠিন হয়ে গেছে। জি ডক্টর ফরিদুল, আক্রমণের কথা যেমনটি বলছিলেন, তো ইরাক যুদ্ধে যেভাবে যুক্তরাষ্ট্র জড়িয়েছিল, এবারে পরিস্থিতি মার্কিন নেতৃত্বের জন্য ভিন্ন কিনা? অনেকেই তো দেখা যাচ্ছে যে যুদ্ধে জড়ানোর বিপক্ষে। অবশ্যই আমরা যেটি দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন ইতোমধ্যে বিক্ষোভ করা শুরু করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক যে নেতৃত্ব রয়েছে তারাও এই ধরনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার বিরুদ্ধে কথা বলছেন। আমরা আরেকটি যেটি দেখতে পাচ্ছি, ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্স, তিনি খুব কড়া ভাষায় ট্রাম্পের বর্তমান পদক্ষেপের সমালোচনা করেছেন। এবং আমরা অতীতের দিকে যদি একটু তাকাই, সেক্ষেত্রে আমরা যেটি জানতে পারি যে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপটি নিয়েছিল, যদিও ইরাকের পদক্ষেপটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইচ্ছাটি সেটি ফলপ্রসূ হয়েছিল, কিন্তু বাস্তবতা যেটি বলছে যে যে অভিযোগই ইরাকে হামলা করা হয়েছিল, অর্থাৎ ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে ইরাকে, সেই অভিযোগটি কিন্তু পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে যে এটি সঠিক নয়। আজকে ইরানের উপরেও যদি এই ধরনের একটি অভিযোগের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুক্ত হয়ে পাল্টা হামলা চালায়, আরো ব্যাপকভাবে হামলা চালায়, ইরানের সরকার পরিবর্তনের দিকে তারা ঝুঁকতে চায়, তাহলে কিন্তু এই বিষয়টি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যই নয়, বড় বড় যে শক্তিগুলো আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের তারা একটা প্রভোকেশন হিসেবে ফিল করবে এবং তারা মনে করবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কার্যত মধ্যপ্রাচ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে চায়। এই বিষয়টি হয়তো তারা নিজেরাও ভালোভাবে দেখবে না। এবং এখানে আমরা যেটি মনে করি যে যুক্তরাষ্ট্র এই ধরনের জড়িয়ে পড়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে অনেক হিসাব কিতাব করে এগোতে পারে। জি ডক্টর ফরিদ, আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে এই যে পাল্টাপাল্টি হামলার তো বেশ কয়েকদিন হয়ে গেল, তো এখন আসলে কোন পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে বলে আপনি মনে করছেন?
সুবিধাজনক অবস্থানে কোন পক্ষ রয়েছে এই বিষয়টি আমরা এই যুদ্ধকালীন সময়ে যেটি দেখতে পাচ্ছি, ইরান এবং ইসরায়েল উভয় পক্ষের পক্ষ থেকে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে নিরপেক্ষভাবে তারা সংবাদ সরবরাহগুলো করছে না। কোন পক্ষের কতটুকু ক্ষতি হয়েছে, ইরান যেটি দাবি করছে ইসরায়েলে তারা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করেছে, মোসাদের সদর দপ্তর তারা গড়িয়েছে। ইসরায়েল যেটি বলছে যে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় তারা হামলা করছে, উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞানীকে হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু আমরা যদি এখানে এই জায়গাটিকে আমরা যদি বিশ্লেষণ করতে চাই, ইসরায়েলের বর্তমান অবস্থান দেখে যেটি মনে হচ্ছে, নেতানিয়াহু এই যুদ্ধটিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব করে কাছে পেতে চাইছেন এবং তিনি মনে করছেন তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগোতে হলে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা ছাড়া এগুলো খুব কঠিন হয়ে যাবে। আবার অন্যদিকে ইসরায়েলের ভেতরে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভও চলছে। সবকিছু মিলে যদি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যদি যুদ্ধ করে, সেটি নেতানিয়াহুর জন্য অবস্থানটি অনেক শক্ত হবে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে ইরানের ভেতরে কিন্তু এক ধরনের ইউনিটি এখানে কাজ করছে এবং সিম্পিতিও তাদের জন্য কাজ করছে পুরো বিষয়টা নিয়ে। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।